নমস্কার দর্শক বন্ধুরা, দেখছেন ডিডি ত্রিপুরা। একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে আমি এলাম আপনাদের মাঝে। দর্শক বন্ধুরা, আমাদের জীবনে আমরা সবাই কিন্তু সুস্থ থাকতে চাই। আমরা সবাই চাই আমরা যেন রোগ মুক্ত থাকতে পারি, কিন্তু তা কি আর সবসময় হয়? কোনো না কোনো সমস্যা আমাদের শারীরিকভাবে আক্রান্ত করে, আর তখন আমরা ছুটে যাই ডাক্তারবাবুদের কাছে। ডাক্তারবাবুর কাছে ছুটে যাই, চিকিৎসকরা আমাদের চিকিৎসা করেন, তারপর সারিয়ে তোলেন, আমরা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসি। কিন্তু আমাদের মধ্যে কতজন সেই ডাক্তারবাবুকে বা ডক্টর ফ্যাটার্নিটিকে বা হাসপাতালে যারা আমাদের সেবা শুশ্রূষা করেছেন, বা হাসপাতাল না হলেও যেসব ডাক্তাররা আমাদের সঠিক পরামর্শ দিয়ে আমাদের সুস্থ করে তুলেছেন, কতজন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই বলুন তো? একবার থ্যাংক ইউ ডক্টর বলি বলুন তো? আমরা অনেকেই হয়তো সেটা করি না। আসলে আমাদের ডাক্তার যারা আমাদের সুস্থ রাখতে চেষ্টা করেন, এবং বলা হয় যে ভগবানের পরেই ডাক্তার, যারা আমাদের ভালো রাখেন, তাদেরকে ধন্যবাদ জানানোর জন্যই একটা দিন সেলিব্রেট করা হয়, 1 জুলাই। প্রতি বছর 1 জুলাই ডক্টরস ডে হিসেবে উদযাপিত হয়। তো চলুন ডক্টরস ডেতে আমরা ডাক্তারদের কেন ধন্যবাদ জানাবো, আর পাশাপাশি ডাক্তারদের জীবনের কী কী ধরনের চ্যালেঞ্জেস আছে, সেসব নানান কিছু নিয়ে আলোচনা করার জন্য আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি রাজ্যের বিশিষ্ট এমডি কমিউনিটি মেডিসিন ডক্টর শিবশেখর দত্ত। স্যার, স্বাগত আপনাকে আজকে অনুষ্ঠানে। স্যার, গোটা বিশ্বে 30শে মার্চ ডক্টরস ডে পালন করা হয়, আমাদের ভারতবর্ষে সেটা 1 জুলাই কেন করা হয় স্যার? এটার একটা অদ্ভুত স্টোরি আছে। জিনিসটা শুরু হয়েছিল, ডক্টরস ডেটা শুরু হয়েছিল ইউএসএতে। আচ্ছা। ইউএসএতে প্রথম ডেটা সেলিব্রেট করা হয়েছিল 30th মার্চ, যেটাকে আমরা বলি। সেটা হয়েছিল প্রথম সার্জারিতে বা শল্যক্রিয়া যেটাতে বলি, সেটাতে যখন প্রথম জেনারেল অ্যানেস্থেশিয়া ইউজ করা হয়েছিল। আচ্ছা। তো ওই দিনটা হচ্ছে 30th মার্চ। ইউএসএতে ওই দিনটাকে ডক্টরস ডে হিসেবে সেলিব্রেট করবে এরকম ভেবেছিল। 30th মার্চের সিগনিফিকেন্সটা হচ্ছে গিয়ে, কারণ ওই সময়টা ছিল বাজেটের ঠিক আগ মুহূর্ত ছিল সেটা আমেরিকাতে, প্লাস তখন মিডিয়া কাভারেজ খুব বেশি হতো। তখন ওই সময় যাতে বেশি লোক যাতে মানে তখন টিভির পর্দায় সেটা দেখতে পারে এবং কাভারেজ যাতে বেশি পায়, মানুষের অ্যাটেনশন যাতে বেশি থাকে, সেজন্য 30th মার্চকে ওরা বেছে নিয়েছিল পাবলিসিটির জন্য। এটা অনেক অনেক বছর আগের কথা, আমি বলছি সেটা 1926-এর দিকের কথা। কিন্তু তখন ডক্টরস ডেতে, ওয়ার্ল্ড ডক্টরস ডে যেটা বলা হয়, সেটাতে মূলত ছিল শুধু ডাক্তারদের ধন্যবাদ জানানো না, এটা ইনিশিয়েটিভটা এসেছিল ডাক্তারদের থেকে। আচ্ছা। পেশেন্টদের এবং পেশেন্টদের ফ্যামিলিদের ধন্যবাদ দেওয়ার জন্য, যে ওদের সাপোর্ট এবং কোলাবোরেশনে একটা পেশেন্ট ঠিক হয়, সেটার জন্য ডক্টরস ডে সেলিব্রেট করা হয়েছিল। ইট ওয়াজ এ ইনিশিয়েটিভ ফ্রম ডক্টরস ফোরাম। আচ্ছা। এবার 1991 সনের দিকে আসি, অনেক বছর পরের কথা আমি বলছি, অলমোস্ট 65 ইয়ার্স পরের কথা বলছি। ইন্ডিয়াতে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন 1991 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে প্রপোজ করলো যে ইন্ডিয়াতে আমরা স্পেশালি আমরা ডক্টরস ডে সেলিব্রেট করতে চাই। আচ্ছা। ইন্ডিয়ার থিম আলাদা হবে, আমেরিকার থিম কেন হবে আমাদের? তখন যেটা ওরা ডেট সিলেক্ট করেছিল ওটা হচ্ছে 1 জুলাই। আচ্ছা। 1 জুলাই এটার জন্য বলা হচ্ছে কারণ ওটা ছিল ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন, ইভেন্চুয়ালি ওটাই ওনার মৃত্যুদিন। একই দিনে 82 থেকে শুরু করে 62 পর্যন্ত ছিল ওনার 80 বছরের জীবন। তো ওনার জন্ম এবং মৃত্যুদিনকে সেলিব্রেট করার জন্যই ভারতবর্ষে আমরা তখন আইএমএ থেকে প্রপোজ করা হলো যে ইন্ডিয়াতে সেপারেট ডে সেলিব্রেট করা হবে। এর জন্য 1 জুলাইকে বেছে নেওয়া হলো। অ্যান্ড মিলছেও সেটা, কারণ সেটা বছরের মাঝখানের সময়। আরেকটা কারণ ছিল ইন্ডিয়াতে, কারণ এটা হচ্ছে মনসুন সিজন। মনসুন সিজনেই অ্যাকচুয়ালি চারদিকে আমাদের ইন্ডিয়াতে প্রচুর রোগ শুরু হতো, ডায়রিয়া, কলেরা, এগুলো সব, মানে ম্যালেরিয়া টেলেরিয়া সব কিছুর উপদ্রব শুরু হতো। সেই জন্য যাতে ডাক্তারদের অ্যাওয়ারনেস প্লাস মেইন ফোকাসে রাখার জন্য এটাকে রাখা হয়েছিল 1 জুলাই হিসেবে। এর জন্য ওটার সিগনিফিকেন্সটা আমেরিকার মতো না হয় আমাদের এটা তাহলে এখানে যেটা বলছেন যে ওখান থেকে তো ডক্টরস ফোরাম থেকেই সেটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল আমেরিকাতে। তো ভারতবর্ষে আমরা যে সে থ্যাংক ইউ টু ইউর ডক্টর, আমরা এই কথাটা যে বলি, সেখানে সেটা 1 জুলাইতেই আমরা করছি। তো একটা ব্যাপার হচ্ছে দর্শক বন্ধুরা, আমরা যখন ডক্টরদের থ্যাংক ইউ বলার কথা আসে, একটা থ্যাংক ইউতে কি আসতে পারে? কিছুই আসবে যাবে না। তবে এমন একটা ব্যাপার হচ্ছে যে আপনাকে সুস্থ করে তুললো,
সে আপনার থেকে অনেক কিছু হয়তো পেয়েছে, কিন্তু একটা থ্যাংক ইউ আরও একজন পেশেন্টকে সুস্থ করে তোলার জন্য ওনাকে হয়তো উদ্বুদ্ধ করবে, এবং সেটা আজকের পৃথিবীতে বোধহয় খুব প্রয়োজন। স্যার, আমরা ডক্টরস ডে যখন সেলিব্রেট করছি, তো অবশ্যই থ্যাংক ইউ তো আপনাকেও বলতে হয়, থ্যাংক ইউ আমাদের সেই সব ডাক্তারদের বলতে হয় যারা আমাদের দূরদর্শনের বিভিন্ন অনুষ্ঠানে আসেন, আমাদের সময় দেন। আজকে এবং হ্যালো সুস্বাস্থ্য অনুষ্ঠানে অনেক ডাক্তারবাবুরা আসেন এবং আপনিও আসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের পৃথিবীতে ডাক্তারদের চ্যালেঞ্জ কি আছে বললে যদি আমি একটু জানতে চাই, ধরুন সোসাইটির থেকে কি চ্যালেঞ্জ বা ডক্টরদের নিজেদের কি চ্যালেঞ্জ আছে? আমি এটাকে না 3-4টা পয়েন্ট হিসাবে দেখতে চাই। প্রথমে আমি আমাদের চ্যালেঞ্জটা বলবো না, প্রথমে বলবো আমি সোসাইটির চ্যালেঞ্জটা বলবো। কারণ একটা পেশেন্ট সে আমি বলবো, কারণ পেশেন্টটা তো শুরু হচ্ছে, ও তো আমার চেম্বারে এসে বা হসপিটালে এসে অসুস্থ পড়ে না, অসুস্থ যখন হয় তখনই সে আসে। তো ইন জেনারেল কমিউনিটিকে আমাদের বোঝাতে হবে যে মানুষ কেন অসুস্থ পড়ছে, কিভাবে অসুস্থ পড়ছে, কিভাবে সেটা প্রতিরোধ করা যায়, সেটা আমার মনে হয় আমাদের ভারতবর্ষে এখনো অ্যাওয়ারনেস, যেটা বলি আমরা অ্যাওয়ারনেস, যখন আমরা বলি তখন সেটা আমরা বলি যে শুধুমাত্র এই রোগ লক্ষণ কি, এই রোগের ট্রিটমেন্ট কি, বা সেই রোগটা প্রতিরোধ কিভাবে করা যায়, সেটার অ্যাওয়ারনেস কিন্তু আমাদের দেশে অনেক অনেক কম। আচ্ছা, বিদেশের তুলনায়, পার্টিকুলারলি ইউরোপিয়ান কান্ট্রিজের তুলনায় আমাদের দেশে অনেক কম। কারণ কিছুদিন আগে পর্যন্ত আমরা ন্যাশনাল ফিগার দেখছিলাম যে এখনো ভারতবর্ষে 1/3 ফিমেলরা মনে করে যে বাচ্চা জন্ম হয় পাকস্থলিতে বা স্টমাকের ভেতর বাচ্চা জন্ম হয়। আচ্ছা, উইচ ইজ ভেরি প্যাথেটিক। আমি একটা বেসিক উদাহরণ দিয়ে বললাম, এখনো ভারতবর্ষে 50% মহিলাদের প্রেগনেন্সির সময় বেশি করে খেতে দেওয়া হয় না, এটা ভেবে যে ওর পেট যদি ভরে থাকে তাহলে বাচ্চাটা বড় হবে না। তো দিজ আর বেসিক থিংস যেগুলো আমাদের। ভ্যাকসিনেশনের ক্ষেত্রে একই, অনেকেই জানে না, মানে ইন্ডিয়াতে এখনো 70-80% মারা জানে না যে কোন ভ্যাকসিন কিসের জন্য। স্মোকিং একটা প্রবলেম, অ্যালকোহলিজম একটা প্রবলেম, বা বিভিন্ন জিনিসের প্রবলেম, সেটা আমাদের কাছে মনে হয় এই অ্যাওয়ারনেসটা একটা বিশেষ হার্ডেল। সেকেন্ড অ্যাসপেক্ট হচ্ছে যে হসপিটালগুলোতে ইনফ্রাস্ট্রাকচার একটা প্রবলেম আছে, উইচ ইজ অফকোর্স গভর্নমেন্টের দেখতে হবে, এবং আমি গভর্নমেন্টকেও শুধুমাত্র দোষ দেব না, দ্য ডিমান্ড শুড কাম ফ্রম দ্য সোসাইটি। আচ্ছা, যদি সমাজ যদি ওটার নিজেদের অধিকারের জন্য দাবি না জানায়, তাহলে স্বাস্থ্যক্ষেত্রে প্রগতি আসবে না। আমরা মানুষরা কি করি, সবসময় শিক্ষার জন্য আমরা অধিকারের জন্য লড়াই করি, বাসস্থানের জন্য করি, চাকরির জন্য করি, কিন্তু স্বাস্থ্য বিভাগে উন্নতির জন্য অনেক সময় আমি দেখি যে গভর্নমেন্টের থেকে বা পলিটিক্যাল প্রেশার, পলিটিক্যাল ভয়েস আসে, পাবলিক থেকে খুব কমই আসে। যার ফলে কি হয়, আমাদের দেশের যে ইনফ্রাস্ট্রাকচারটা আছে স্বাস্থ্য ব্যবস্থা, সেটা অনেকাংশে থেকেও আনএক্সপ্লোর্ড, আনইউটিলাইজ থেকে যাচ্ছে। এটা হচ্ছে সেকেন্ড। থার্ড হচ্ছে ডাক্তারদের মধ্যে একটু বার্ন আউট আছে। বার্ন আউটটা আমি কিভাবে বলবো, একটা সময় যেটা আমাদের, আপনারা হয়তো পুরনো মুভিতে দেখেছেন, ফ্যামিলি ডক্টর, বাড়িতে ডাক্তার আসলো, বাড়িতে ডাক্তার আসে, একটা যে ফ্যামিলি বন্ড হতো, এখন সামওয়্যার সে বন্ডটা চলে গিয়ে একটা কাস্টমার আর একটা মানে একটা বিজনেস ট্র্যাডিশনের রিলেশনে এসে গেছে। সো এটা বন্ডটা না, বিশ্বাস যে এটা ছিল, সেটা দৃঢ় বিশ্বাস যেটা ছিল, সামওয়্যার এখানে ওটা একটু নষ্ট হয়েছে। এই তিনটা আমার মনে হয় ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এখন এই যে স্যার আপনি বাড়ির কথাটা বললেন, এটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। একটা সময় ছিল, আমরা মুভিতে নয় আমাদেরও দেখতাম যে ফ্যামিলি ডক্টর ছিল, যে কোনো সমস্যার জন্য ওনাকে আগে ফোন করা হতো বা যোগাযোগ করা হতো, প্রয়োজনে উনি বাড়িতেও আসতেন। আজকাল আবার ঠিক ঘুরে কিন্তু সেই সিস্টেমটা হচ্ছে। এখন ডিজিটাল ওয়াইজ সেভাবে আমরা বুকিং করছি, কোনো একজন ডাক্তারবাবু বাড়িতে আসছেন, কিন্তু সেই বিশ্বাসযোগ্যতাটা আমরা দেখছি অনেকেই হারিয়ে নিচ্ছে, যে বাড়িতে যিনি আসছেন উনি আদৌ ভালো ডাক্তার, তো যিনি হয়তো চেম্বারে থাকছেন কথা কম বলছেন, এই মাইন্ড সেট আপ হয়ে গেছে অনেকের। সেটা মানে কিভাবে ভাঙবে আপনি মনে করেন? এটার জন্য আমরা যেটাকে বলি ডক্টর পেশেন্ট রিলেশন, ডক্টর পেশেন্ট রিলেশন কিন্তু আমরা একটু ওয়েস্টার্ন কালচারের দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে, যেখানে ডক্টর হচ্ছে গিয়ে একটা কমোডিটি। আপনি যেটা বললেন, ডক্টরের সাথে আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হচ্ছে, ডাক্তার আমাদের বাড়ি আসছেন, ওইগুলোর সম্পর্ক হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি আগে দেখি, আজকে থেকে 60-70 ইয়ার্স ব্যাক দেখি, তাহলে ডাক্তার কিন্তু সেরকম ছিল না। আচ্ছা, আমি জানি না আপনারা কয়জন সেই বইটা পড়েছেন, অ্যালকেমিস্ট বলে একটা বই আছে, খুব ফেমাস বই। অ্যালকেমিস্ট মানে চিকিৎসা, পরে যেটা থেকে এসছে। অ্যালকেমিস্ট হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের মতো অনেকটা, মানে অনেক আগে
ডাক্তারি বিদ্যা সবাইকে পড়তে দেওয়া হতো না, অনলি দ্য সিলেক্টেড অ্যান্ড চোজেন ওয়ান ইউজ টু গেট দ্য চান্স টু স্টাডি মেডিসিন। আচ্ছা, ইন্ডিয়াতে কিন্তু সেরকম ছিল না। ইন্ডিয়াতে ডক্টর, শিক্ষক এদের যেমন চরক, সুশ্রুত আমাদের যা ছিলেন, এরা কিন্তু অনেক অ্যাডভান্সও ছিলেন, এদের কন্ট্রিবিউশন অনেক বেশি। তাছাড়া এদের সাথে সোসাইটির ওদের একটা পারপাস ছিল, সোসাইটাল ডেভেলপমেন্ট। পরে ওয়েস্টার্নাইজ যখন হলো আমাদের হেলথ সিস্টেম, তখন আস্তে আস্তে সেটাকে কমার্শিয়ালাইজেশন করে দেওয়া হলো, কমোডিটি চলে আসলো। এই জন্য দেখুন এখন সব কিছু যে আছে কমার্শিয়ালাইজেশন অফ এগুলো, যার ফলে ডাক্তার এবং হসপিটালগুলো চলে আসলো কনজিউমার প্রোটেকশন অ্যাক্টের ভেতরে। তো দ্য মোমেন্ট পেশেন্ট কনজিউমার হয়ে গেল আর ডাক্তার কমোডিটি হয়ে গেল, তখন রিলেশনটা কিন্তু সেই আবেগটা হারিয়ে গেল। এবং এটা এখনো আমরা দেখি, কারণ যার জন্য দেখবেন ডাক্তারকে সু করা বা ভায়োলেন্স এগেইনস্ট ডক্টরসরা এখন প্রচন্ড প্রোটেক্টিভ হয়ে থাকেন অনেক সময়, এক্সেসিভ ইনভেস্টিগেশন করানোর যে বিশ্বাস আমার আছে কিনা, কারণ আমি জানি না যে আমার পেশেন্ট টুমোরো হি মে সু মি। তো এই যে সামওয়্যার অবিশ্বাস করানোর একটা যে চলে এসেছে, আলটিমেটলি তো সেটার জন্য তো চিকিৎসা ব্যবস্থাটা, এই ব্যবস্থাটাকে আমাদের অনেকটাই, আমার মনে হয় ওটাকে অনেকটা বাফার করতে হবে, এটা কেউ এটা মিডিয়েট করে এটাকে একটু অনেকটা স্টেবিলাইজ করতে হবে। ফাইন স্যার, এই যে আমরা কোভিডের পর আমরা অনেকেই কিন্তু খুব সচেতন হয়ে গেছে মানুষ, বিশেষ করে হেলথ সেক্টরে মানুষ, বিশেষ করে ছোঁয়াচে রোগগুলোকে নিয়ে। তারপরও আমরা যদি দেখি যে ভারতবর্ষে কোন রোগগুলোকে নিয়ে এখনো আতঙ্ক রয়েছে, যেগুলো মানে ছোঁয়াচে স্যার? এখনো এইচআইভি এক নম্বরে আছে, লেপ্রেসি আমরা যদিও বলেছি আমরা কন্ট্রোল করে নিয়েছি, কিন্তু তবুও আছে, টিউবারকুলোসিস এখনো রাইজে আছে, ম্যালেরিয়া ইগনোরড কেস, কিন্তু প্রচুর কেসে ডেথ হচ্ছে, ম্যালেরিয়া, রেবিস আছে। কিন্তু কোভিড একটা শুধু আমি বলবো একটা ট্রেলার ছিল। আমাদের ফিউচারে এরকম প্যান্ডেমিক প্রচুর প্রতিনিয়ত আসতে থাকবে। সো এটার জন্য আমাদের শুধু ডাক্তার ফ্র্যাটার্নিটি না, কমিউনিটির প্রত্যেকটা সিস্টেম, কমিউনিটি যখন আমি বলি তখন আমি চারজনকে বলি আমাদের হেলথের অ্যাসপেক্ট থেকে। আচ্ছা, ডেফিনেটলি আমি ডাক্তার বলবো না, আমি হেলথ ওয়ার্কফোর্স বলবো, কারণ সবাই মিলে একদম, ডাক্তার, নার্স, প্যারামেডিক্স, হসপিটাল, ইভেন আমার হসপিটালের সিকিউরিটি গার্ডস, দে আর ইম্পর্টেন্ট। আপনারা হয়তো লক্ষ্য করেছেন কোভিডের সময় পুলিশ অলসো ওয়ার ট্রিটেড অ্যাজ ফার্স্ট লাইন, একদম। তো এই গ্রুপটা। সেকেন্ড হচ্ছে গিয়ে জেনারেল পাবলিক, থার্ড হচ্ছে গিয়ে দ্য পলিসি মেকার্স ইনক্লুডিং দ্য পলিটিশিয়ানস, অ্যান্ড ফোর্থ ইজ মিডিয়া। এই চারটা উইং যদি আমরা একসাথে যদি আমরা কাজ না করি, তাহলে ফিউচারে ইন্ডিয়ার হেলথের আসপেক্টটা আমরা যখনই প্যান্ডেমিক আসবে তখন আমরা কিন্তু অনেক চ্যালেঞ্জে পড়ব। আমি আরেকটা দিক বলছি, আমাদের যেটা বলি জিডিপি বা যেটা আমাদের আমি যেটা বলবো ইন সিম্পল ওয়ার্ডস, আমাদের দেশ কত খরচ করে স্বাস্থ্যের জন্য। আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানই বলবো আমি, পাকিস্তানে খরচা করছে প্রতি 100 টাকাতে 3.4 রুপিস অন হেলথ। আচ্ছা, বাংলাদেশ খরচ করছে 5 রুপিস, শ্রীলঙ্কা খরচ করছে আমাদের 7 রুপিস, আমেরিকা, ইউরোপ এগুলো যারা খরচ করছে 11 রুপিস টু 13 রুপিস। সেই জায়গায় আমাদের ইন্ডিয়াতে এখনো 1.9 রুপিস। তার মানে আমাদের দেশটা এত বড় হওয়া সত্ত্বেও আমরা কিন্তু স্বাস্থ্যের খাতে কিন্তু আমরা অনেক কম খরচ করছি, এবং সেটা যেটা খরচ হচ্ছে ইন্টারেস্টিংলি সেটা কিউরেটিভ সার্ভিসেস বা ট্রিটমেন্টের জন্য খরচ হচ্ছে। আচ্ছা, বেশি প্রিভেন্টিভের জন্য খরচ হচ্ছে না। সুতরাং আমরা প্রিভেনশনের জন্য কিন্তু খরচ বেশি করছি না, আমরা কিন্তু ট্রিটমেন্ট জন্য খরচ করছি। এবং সেগুলো হচ্ছে লাইফস্টাইল ডিজিজ, স্ট্রোক, হার্ট ডিজিজ, ক্যান্সার, সেগুলোর কিন্তু রিটার্ন কম। যেগুলোতে রিটার্ন বেশি, যেমন বাচ্চাদের উপর, মায়েদের উপর, অ্যাডোলেসেন্ট গ্রুপের উপর, সেগুলোর উপর কিন্তু অনেক কম খরচ হচ্ছে, যেটার কিনা রেজাল্ট বা আউটকাম কিন্তু অনেক বেশি হতে পারতো। ওকে, তো এই যে ডিসকানেক্টগুলো আছে এগুলো কিন্তু ফোকাস করা দরকার এবং এগুলোর দিকে নজর দেওয়া দরকার। স্যার, আপনি বললেন যে এখানে যে আপনি কমিউনিটি এখানে চারজনকে বোঝালেন, ডক্টর ফ্র্যাটার্নিটি বলুন, তারপরে পলিসি জেনারেল মানুষ বলুন, পলিসি মেকার্স, তারপর মিডিয়া বললেন। এখন মিডিয়ার ভূমিকা এখানে কি হতে পারে? এই যে যতটুকু আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে ঠিক রাখার জন্যে বা সচেতন রাখার জন্যে, বা বিভিন্ন ইনভেস্টিগেটিভ মিডিয়া যারা রয়েছে তারা কোথায় কী কী সমস্যা হচ্ছে সেগুলো তুলে ধরা হচ্ছে, আমরা প্রতিনিয়ত অ্যাওয়্যার করছি বিভিন্ন রোগ শোক নিয়ে, ডাক্তারবাবুরা কী বলছেন, কোন কোন জিনিসের জন্য কী কী করতে হবে, এর বাইরে আর কী ধরনের ভূমিকা নিতে পারে মিডিয়া বলে আপনি মনে করেন? দেখুন, অনেক কিছুই ভূমিকা নেওয়া যায়। ভূমিকার মধ্যে আমি যেমন বলছি, আমরা ক্লাসিক্যাল এক্সাম্পল দিচ্ছি, ইনিশিয়ালি যখন টেলিভিশন যখন এসেছিল তখন টেলিভিশনও কিন্তু প্রথম স্বাস্থ্যের মানে একটা
1/3 টাইম ওয়াজ ডেডিকেটেড ইন দ্য টিভি অ্যান্ড টেলিমিডিয়া ওয়াজ অন হেলথ। আরেকটা এক্সাম্পল, এই পরে যেটা হয়ে গেলো, মুভি হয়ে গেলো, কমার্শিয়ালাইজেশন হয়ে গেলো। আজকে থেকে যখন 100 বছর আগে যখন সিনেমা এসেছিল তখন সিনেমা ছিল আর স্বাস্থ্যের দিকটা ছিল ইয়ে ছিল। পরে সেটা অ্যাডভার্টাইজমেন্ট প্রচুর। এখন আপনি যদি টিভি দেখেন তাহলে দেখবেন 50% টাইম ইজ কাভার্ড উইথ অ্যাডভার্টাইজমেন্ট। আরেকটা দিক বলছে যেমন ওয়াল্ট ডিজনি, অনেকে হয়তো জানেন কার্টুন হিসেবে, কিন্তু খুব কম মানুষ হয়তো জানেন যে ওয়াল্ট ডিজনি ফার্স্ট ইনভেস্টমেন্ট ওয়াজ অন হেলথ। আচ্ছা, ওয়াল্ট ডিজনির দে হ্যাভ এ সিরিজ অফ কার্টুনস অন হেলথ। আচ্ছা, তো এইগুলো ছোট বাচ্চার দেখে থেকে শুরু করতে হবে। এখন বাচ্চারা দেখছে, দর্শক বন্ধুরা যারাই দেখছেন, বাচ্চারা কি দেখছে? ছোটা ভীম দেখছে, পোগো দেখছে, বিভিন্ন কার্টুন দেখছে, কিন্তু ওয়াল্ট ডিজনির এই হেলথ রিলেটেড কার্টুনগুলো কটা বাচ্চা দেখেছে? আচ্ছা, দে হ্যাভ সিরিজ অফ কার্টুনস। ওকে। এবং লট অফ ডিসকাশন নিডেড অন দি পলিসিস। কারণ আমি যখনই হ্যালো সুস্বাস্থ্যতে আসি বা অন্য ডাক্তারবাবুদের আমি প্রোগ্রাম প্রতিনিয়ত দেখি, বিভিন্ন চ্যানেলে দেখি, দূরদর্শনেও দেখি, আমরা কিসের কথা বলি? যে পার্টিকুলার রোগ নিয়ে আমরা রোগ প্রতিরোধের কথা বলি। আমিও দেখুন দর্শক বন্ধুরা আমাদের আসে, ওনারা আমাকে বলেন যে, কেউ বলেন যে আমার আর্থ্রাইটিসের প্রবলেম আছে, বা কেউ বলেন আমার সর্দি, কাশি, জ্বর, অ্যাসমা, হার্টের রোগ, বিভিন্ন সমস্যা। কিন্তু এগুলো দিয়ে কি আমার দেশের স্বাস্থ্য ব্যবস্থা বা আমার স্বাস্থ্যের কি পরিবর্তন হবে? সো আই নিড এ বিগার পিকচার। আচ্ছা, আই নিড এ বিগার পিকচার, যেটা ডিসকাস হবে টিভির পর্দায়, যেটা নিয়ে ডিসকাস হবে, যেটা দিয়ে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন করা যায়। আমি পরিবর্তন যখন বলছি তখন আজকের ব্যবস্থাটাকে চ্যালেঞ্জ করতে বলছি না, বা আজকের ব্যবস্থাটাকে রেখে আরো বেশি ডেভেলপ করা, ক্রিটিসাইজ করাতে বা ভুল ত্রুটি ধরাটা খুব সোজা জিনিস, কিন্তু সেটাকে আরো কিভাবে অ্যাডভান্স করা যায়, সেটাকে কিভাবে, আই বিলিভ যে দেখুন, পলিটিশিয়ান থেকে ডাক্তার থেকে শুরু করে সাধারণ মানুষ কেউই চায় না যে আমার ক্ষতি হোক বা দেশটা পিছিয়ে যাক। সবাই চাইছে কোনো না কোনো দিকে কিভাবে বেটার করা যায়, বেটারমেন্ট করা যায়। সো এই ডিসকাশনটা, ডিবেট না করে ডিসকাশনটা, যেটা দিয়ে আমাদের স্বাস্থ্যক্ষেত্রে আরো প্রগতি হবে, হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে, কিন্তু পাবলিকেরও জানানো সেটা। কারণ আলটিমেটলি বেনিফিশিয়ারিটা কে? আমাদের 150 কোটি জনতা, পপুলেশন, তারাই তো। যদি ধরুন যেমন কোভিডের সময় আমাদের প্রচন্ড টাকা খরচ করতে হয়েছে থ্রু মিডিয়া, থ্রু প্যামফ্লেটস, থ্রু অ্যানাউন্সমেন্ট, থ্রু এভরিথিং, 6 ফিট ডিস্টেন্স মেনটেন করবেন, হ্যান্ড ওয়াশ করবেন, স্যানিটাইজার ইউজ করবেন, মাস্ক। এটা তো সাধারণ জিনিস, এটা তো আমাদের এত টাকা খরচ করতে কেন হচ্ছে? দ্যাট মিনস একটা হিউজ গ্যাপ রয়ে গেছে অ্যাবাউট ইনফরমেশন অ্যান্ড অ্যাওয়ারনেস। সো ইনফরমেশনে যদি না দিতে পারি তাহলে অ্যাওয়ারনেস কোথা থেকে আসবে? সুতরাং মানুষ জানে না, সেটা ভুল না বলে আমি কেন জানাতে পারিনি? অনেক সময় আমাদের ডাক্তারদেরও ইন্ট্রোস্পেক্ট করতে হবে যে পেশেন্ট বুঝতে পারেনি। ধরুন আমি আরেকটা এক্সাম্পল দিলাম, পেশেন্ট অনেক সময় আমাদের কাছে আসে আর আমরা বলে দিই আপনার এই হয়েছে, এই ওষুধগুলো খেয়ে ফেলবেন, এইগুলো, এই প্রথম নাম্বার ট্যাবলেটটা এটা দিনে 2 বার করে, 5 দিন এটা দিনে 1 বার করে, 1 দিন। সে কিন্তু কিছুই বুঝলো না। আচ্ছা, তার মনে বেসিক্যালি 3-4টা প্রশ্ন, যে আমার কি হয়েছে, সেটা কি সিরিয়াস কিনা, সেটা ঠিক হবে কিনা, ওষুধ কবে কবে খেতে হবে, ওষুধ খেলে ঠিক হবে কিনা, এই ওষুধের দাম কত। এখন আমি ওকে একটা পেপার দিয়ে দিলাম, সে কিছুই বুঝলো না। সে গেল মেডিসিনের দোকান, সে আরেকটা কিছু বুঝে দিল, বাড়িতে গিয়ে সে ডাক্তার টু ডাক্তার চেঞ্জ করতে থাকলো। তো এক্ষেত্রে ভুলটা কোথায় হয়েছে? আচ্ছা, এডুকেট করা হয়নি। সো ওই যে গ্যাপটা রয়ে যাচ্ছে, এটাও একটা, দিস ইজ অ্যান অপরচুনিটি। এটাকে আমরা বলি ইন্টারপার্সোনাল কমিউনিকেশন গ্যাপ রয়ে গেছে। তারপর গ্রুপ আছে, এভাবেই তো 150 কোটি মানুষ, সামহাউ দে আর নট অ্যাওয়্যার। মানে অনেক কিছু আমাদের মাঝে মধ্যে মনে হয় যে মানুষ তো সবকিছু জানে, অ্যাওয়ারনেসের কথা যেন আপনি বলছেন যে মানুষ তো জানে, জেনেও কিন্তু অনেক সময় অনেক ফলো করতে পারে। এই যে আজকাল লাইফস্টাইল ডিজিজের কথা আপনারা প্রায়ই বলছেন, অনেক লাইফস্টাইল ডিজিজের কথা মানুষ জানে, যে উনি জানে ওনার সুগারের লেভেল বেশি, তারপর উনি কিন্তু কন্ট্রোল করতে পারছে না, মেনটেন করতে পারছে না। এখন কথা হচ্ছে যে বর্তমানে কোন কোন রোগগুলো এমন আপনারা দেখেন যেগুলো আপনাদের মনে হয় যে না ব্যাপক আকারে বাড়ছে এবং মানুষের মৃত্যুর খুব বেশি কারণ এগুলো, কিন্তু এগুলো ইচ্ছে করলে কন্ট্রোল করা যায়? দেখুন 70s 80s অবধি আমাদের ভারতবর্ষের মেইন প্রবলেম ছিল আমরা যেটাকে বলি ইনফেকশাস বা কমিউনিকেবল ডিজিজ, বা সাধারণত যেগুলো জলের মাধ্যমে, খাবারের মাধ্যমে, যেমন ডায়রিয়া, ডিসেন্ট্রি ছিল, বা মশার কামড়, বিভিন্ন, যেমন ম্যালেরিয়া, টিউবারকুলোসিস, লেপ্রেসি, ডায়রিয়া, ডিসেন্ট্রি, ফিভার, এগুলো ছিল আমাদের 70s পর্যন্ত প্রিডমিনেন্টলি। এগুলো আমাদের যখন স্যানিটেশন ইমপ্রুভ হলো, আমাদের পার ক্যাপিটা ইনকাম যখন ইনক্রিজ হলো, আমাদের ইনফ্রাস্ট্রাকচার যখন ইমপ্রুভ হলো, সেগুলো অনেকটা কমে গেছে।
বাট এগুলো একটু ডিফারেন্ট ফরম্যাট নিয়ে এনেছে, কারণ বিকজ অফ আরবানাইজেশন। আচ্ছা, এগুলো একটা নিয়ে নিয়েছে, বাট এগুলো কিন্তু যায়নি, এগুলো কিন্তু আমাদের মধ্যে আছে, প্রায়োরিটি লিস্টে একটু নিচে চলে গেছে। সেকেন্ড এসেছে লাইফস্টাইল ডিসঅর্ডার। 90s-এর পরের থেকে আমাদের রিয়েলাইজেশন হলো যে আমাদের ইন্ডিয়াতে ডায়াবেটিস এবং হাইপারটেনশন এগুলো বেড়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আমাদের কার্ডিয়াক প্রবলেম, স্ট্রোক, কোলেস্টেরল বেড়ে যাচ্ছে। আমি একটা ছোট উদাহরণ দিই, যে টিল 90s-এর আমাদের প্রবলেম ছিল, ইন্ডিয়ার প্রবলেম ছিল যে আন্ডারওয়েট বাচ্চারা বেশি আছে, আচ্ছা, মায়েদের মধ্যে অ্যানিমিয়া বেশি আছে, অ্যাডোলেসেন্ট গার্লসের মধ্যে অ্যানিমিয়া এসেছে। সাডেনলি 2000 মধ্যে বললাম যে বাচ্চাদের মধ্যে মালনিউট্রিশন ইজ নট এ প্রবলেম এনিমোর, এখন মধ্যে ওবেসিটি, বাচ্চাদের মধ্যে প্রেশার বেশি হয়ে গেছে, মাদের মধ্যে এখন অ্যাবর্শন বেশি হয়ে যাচ্ছে, মাদের মধ্যে এখন ইনফার্টিলিটির প্রবলেম বেশি হয়ে যাচ্ছে। দেখুন পিকচারটা কিভাবে চেঞ্জ হয়ে গেল। লাইফস্টাইল ডিসঅর্ডার এখন অনেক উপরে এসে চলে এসেছে। তার সাথে 2-3টা আরেকটা যেটা অ্যাড হয়েছে সেগুলো হচ্ছে গিয়ে HIV-র প্রবলেম অ্যাড হয়েছে। আমাদের ত্রিপুরার জন্য আরেকটা প্রবলেম হয়ে গেছে কি, যে আমি অনেকবারও বলেছি ইন্ট্রাভিনাস ড্রাগ, যেটা একদম মারাত্মক জিনিস হতে চলে ইন ফিউচার ডেজ আমাদের হয়ে আসবে। প্লাস জেনেটিক ডিজিজ কিছু আছে। ফোর্থ অ্যাসপেক্ট হচ্ছে গিয়ে আমাদের প্যান্ডেমিক, যেটা কোভিড এসেছিল, আপনারা হয়তো অনেকে শুনেছেন, জিকা এসেছিল মাঝখানে, এছাড়াও অনেক কাইসেনোফারেস, অনেক কিছু এসেছিল। ফিউচারে কোনটা আসবে সেটা আমরা জানি না, সো আমাদের প্রিপেয়ার থাকতে হবে কোনটা আসবে। এখন প্রবলেম হচ্ছে 70s-80 অবধি জানতাম আমাদের প্রায়োরিটি ডিজিজ হচ্ছে 4টা: ম্যালেরিয়া, টিউবারকুলোসিস, লেপ্রেসি এবং টু সাম এক্সটেন্ট মালনিউট্রিশন। এখন আমাদের চারদিকে দৌড়াতে হচ্ছে, একদিকে ইনফেকশাস ডিজিজও আসছে, একদিকে আপনাদের নন কমিউনিকেবল ডিজিজ বা লাইফস্টাইলও আসছে, একদিকে ক্যান্সার আর এগুলো আসছে, আর আরেকদিকে আমাদের নতুন প্যান্ডেমিকের জন্য রেডি থাকতে হবে। সো মাল্টিপল ডিজিজ আছে যেগুলোর ইন্টারভেনশনও ডিফারেন্ট, অ্যাপ্রোচও ডিফারেন্ট। আর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যখন প্যান্ডেমিক আসবে, আই ডু নট নো হোয়াট টাইপ অফ প্যান্ডেমিক ইট উইল কাম, কি করতে হবে তখন সেটা আমি জানি না। কারণ প্যান্ডেমিক আপনারা যদি মনে করেন, ফার্স্ট ওয়েভ অফ প্যান্ডেমিক যেটা কোভিড এসেছিল ইন মার্চ 2000-এ যখন এসেছিল, তখন আমরা জানতামই না যে কি হয়েছে। আমার এখনো মনে আছে আমাদের ত্রিপুরা ফার্স্ট কেস এসেছিল গোমতী ডিস্ট্রিক্টে, এবং আমাকে টিম লিড বানিয়ে গোমতী ডিস্ট্রিক্টে পাঠানো হয়েছিল। আমাকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসে 5টা মাস্ক দিয়েছিলেন। ইন্টারেস্টিং যেন আমি দর্শক বন্ধুদের বলছি, আমরা 5 জন 5টা N95 মাস্ক পরে বেরিয়েছি, এবং সবাই আমাদের দূর থেকে দেখছে এরা কারা, যারা 5টা মাস্ক পরে বেরিয়েছে। এবং আমি জানি না কোভিড কোথা থেকে আসবে, কোভিড কি জানলা দিয়ে আসবে, জল দিয়ে আসছে, বাতাস দিয়ে আসছে, গাছ থেকে পড়ছে, কিছুই জানি না আমরা। সো আমিও জানি না কোভিড কি, কোভিড কিভাবে হচ্ছে, তখন কিছুই জানি না। ওকে, এন্ড নাও উই অল নো যে কোভিড মানে একটু ডিসটেন্স মেইনটেইন করতে হবে। নাও এখন বলছে আমাদের আমার যখন কোভিড হয়েছিল, তখন আমাকে বললো যে না, ইটস এ নর্মাল থিং, তুমি মাস্ক পরে ডিউটিতে আসো। এন্ড আমি কোভিডের সময় আমি মাস্ক পরে আমি ডিউটি করছিলাম। ওকে, সো দিস ইজ আ ড্রাস্টিক চেঞ্জ। বাট নেক্সট প্যান্ডেমিক কখন কিভাবে আসবে সেটা আমি জানি না, কি করতে হবে আমাদের তখন বা কি হবে সেগুলো এলে পরে আমরা জানতে পারবো। স্যার, অনুষ্ঠানে খুব বেশি সময় তো নেই। একটা কথা হচ্ছে যে আমি যেটা বলছিলাম শুরুতেও, যে ভগবানের পর ডাক্তার, এটাই কিন্তু বলা হয়। আজ ডক্টরস ডেতে আমরা যখন আলোচনা করছি, এখনও ভগবানের পর ডাক্তার কি করা হয়, বিবেচনা করা হয়, কিন্তু কোনোভাবে কি মনে হয় যে এই কথাটাকে ভুল প্রমাণ করছে কমিউনিটির একাংশ মানুষ, ইভেন কি ডক্টর ফ্রেটার্নিটির একাংশ মানুষ? দেখুন, প্রথমেই হচ্ছে আমি ডাক্তারদের ভগবান তো বিশ্বাস করি না। আমি ডাক্তার হয়েই বলছি, আমি ভগবান ইজ এ থট, আমরা বিলিভ। ওকে, বিলিভ। যদি ডাক্তাররা যদি ভগবান হতো, আপনার প্রেসক্রিপশনে হয়তো দেখেছেন সবাই RX লেখে, মেডিসিনটা শুরুর আগেই আমরা RX লিখি। RX-টার মানেই হচ্ছে যে ভগবানের উপর বিশ্বাস রেখে আমি আমার পেশেন্টকে এই মেডিসিনগুলো দিচ্ছি। আচ্ছা, তাহলে যেখানে ডাক্তার হিসেবে আমি অ্যাপ্রুভাল দিতেছি, ভগবানের উপর বিশ্বাস করে আমি আমার পেশেন্টকে এই মেডিসিনগুলো দিচ্ছি, ভগবান যেন ওকে ঠিক করে দেয়, তাহলে ডাক্তার ভগবান না। বেসিক্যালি যদি আপনি ভগবান থেকে মানুষ হিসাবে মেনে নেন, তাহলে কিন্তু জিনিসটা অনেকটা প্রবলেমটা সলভ হয়ে যায়। তাহলে মানুষের মতোই ট্রিট হবো, অ্যান্ড মানুষের এরার হতেই পারে। সিম্পল ফ্যাক্ট হচ্ছে, আরেকটা জিনিস হচ্ছে কি, ডাক্তারকে যখন আমরা ভগবান মেনি না, তখন আমরা কিন্তু নার্স, প্যারামেডিক্স, আদার সাপোর্টিভ স্টাফ, ওদের কিন্তু আমরা একটু হেয় করে দিলাম, যেটা আমি কখনো চাই না। সেকেন্ড হচ্ছে, আমার মতে ভগবান তো দুজনই হতে পারে, মা বাবা ছাড়া ভগবানের সেই পর্যায়ে এখনো ডাক্তার পৌঁছায়নি, বা পৌঁছানো উচিতও না, ঠিকও না। দ্বিতীয়টা যেটা বলছি আমি, আমার মনে হয় এই যে কম্বিনেশনগুলো, ডক্টর, সাপোর্টিভ প্যারামেডিক্স এন্ড নার্সিং স্টাফ, দ্য পেশেন্ট হিমসেলফ আর পেশেন্টের রিলেটিভ,
এদের যদি বন্ডিংটা ভালো থাকে আচ্ছা তাহলে সেটাই হচ্ছে আমার মনে হয় মানে ভগবানের কাজ করবে, কাজ করবে। সেই ইনগ্রেডিয়েন্টস গুলো যখন আসবে একসঙ্গে মিশে তখন সেটা ঠিক হবে, এবং সেটার মধ্যে যতটা বিশ্বাস, যত ইয়ে থাকবে, টাইট থাকবে, সেটা তখন ভালো হবে। এক্সপ্লেনেশনটা ঠিক হতে হবে যে আমিও এতটুকুই জানি, কারণ সেটা আমি বইয়ে পড়ে বা লিটারেচার পড়ে আমি যেটা জানিছি সেটা আমি চেষ্টা করব। পেশেন্ট অ্যান্ড রিলেটিভও সেটা মানবে যে হ্যাঁ যেটা করছেন সেটা আমার সেটাই জানি, ঠিক, উনি ভগবান কোনো না যে মিরাকেল কিছু করবেন না। আমাদের প্রবলেম কি হয়, আমরা তো ভগবানকেও ভগবানের ভুলও ধরে ফেলি। ঠিক, আমরা তো ভগবানকে প্রয়োজনই তো ডাকি আমরা, হ্যাঁ প্রয়োজনে ডেকে ফেলি, আবার যখন ভগবান তোমার জন্যই এমন হয়েছে, তো দুটোই আমার মনে হয় আমরা ডাইকোটমি রাখি। তো সেটা না রেখে আমরা বিশ্বাস যদি করি সেটাই ভালো, আমার মনে হয় সেটাতে অনেক বেশি ফ্রুটফুল হবে। স্যার একটা শেষ প্রশ্ন আপনার কাছে আছে ডক্টরস ডেতে, যে আমরা যখন অনেকেই অসুস্থ হয়, অনেকেই বিভ্রান্ত হয় বা ভালো সিদ্ধান্ত নিতে পারে না, ডিসিশন নিতে পারে না যে কি করবে, কোন ডাক্তারের কাছে যাবে, ইন দ্য সেন্স মানে কোথায় যাবে, হসপিটালে যাবে, প্রাইভেট চেম্বারে যাবে, প্রাইভেট হসপিটালে যাবে, সঠিক ডিসিশনটা কিভাবে নেওয়া উচিত? এটার জন্য অ্যাকচুয়ালি সিস্টেম কিন্তু অলরেডি ইজ দেয়ার। আমরা শহরে থাকি, এর জন্য এটা আমরা সিস্টেমটা বুঝতে পারি না। ইন্ডিয়ান হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম ওইভাবে কিন্তু সাজানো। গ্রামে যখন কেউ অসুস্থ পড়ে তখন সে সাব সেন্টারে যায়, সাব সেন্টারে গেলে ওখানে এএনএম বা মাল্টিপারপাস ওয়ার্কার থাকে, যিনি বলে দেন যে এটা এখন আমি ঠিক করতে পারবো না, তুমি প্রাইমারি হেলথ সেন্টারে চলে যাও। প্রাইমারি হেলথ সেন্টারে একজন বেসিক মেডিকেল অফিসার থাকে, যেটা আগে কনসেপ্ট ছিল ফ্যামিলি ফিজিশিয়ানের, যেটা আমরা বললাম যে বাড়িতে এসে দেখতো, সেই ব্যাগ নিয়ে ডাক্তারবাবু বাড়িতে এলেন, দেখলেন, মেডিসিন দিয়ে চলে গেলেন। সে প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের মেডিকেল অফিসার বলে দেবেন যে আপনার অর্থোপেডিকের দরকার বা গাইনির দরকার বা মেডিসিনের দরকার, রেফারেল করে দিলেন। আমরা কি করি অনেক সময় যারা শহরে থাকি তারা আমরা ভেবে নিই যে আমার এই হয়েছে, মেডিসিনে দেখানো দরকার বা সার্জারি দেখানো দরকার। এই একটা কনফিউশন চলে আসে, যার জন্য দুটো সিস্টেম আছে। ইন্ডিয়াতে তামিলনাড়ুতে আছে, মহারাষ্ট্রে আছে, এবং রিসেন্টলি এখন বিহারে শুরু করেছে। দেয়ার আর টু থিং হচ্ছে কি ইনফরমেশন সেন্টার ফর এই কনফিউশন। ওকে, এটা হতে পারে ফিজিক্যাল ইনফরমেশন সেন্টার, যেটা ইউরোপে খুব কমন। আপনারা হয়তো দেখেছেন যে ওই লন্ডনে আছে এরকম, ফ্যামিলি ডক্টর আছে বা সিস্টেমে ডক্টর আছে। সেকেন্ড হচ্ছে কল সেন্টার্স, which is very effective, যেটা কোভিডের সময় আমাদের এখানে এস্টাবলিশ করা হয়েছিল, বাট আফটার দ্য কোভিড প্যান্ডেমিক ওয়াজ ওভার, এগুলো অবলিশ করে দেওয়া হয়েছে। নিডস ভেরি ইম্পর্টেন্ট। এটা আরেকটা পারপাস সলভ করে, যারা মেন্টাল হেলথের পেশেন্ট আছে ওদের জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট। ঠিক, তো এই দুটো কনসেপ্ট আমার মনে হয় একটা জেনারেল ওপিডির কনসেপ্ট। আমাদের যেখানে যতগুলো বড় হসপিটাল আছে, হোক আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, আইজিএম, বা ইভেন ক্যান্সার হসপিটাল বা ত্রিপুরা মেডিকেল কলেজ, বা যেগুলো ডিস্ট্রিক্ট হসপিটালে, সেখানে একটা জেনারেল হসপিটাল থাকা দরকার, যেখানে পেশেন্ট গিয়ে ওর কনফিউশনটা ক্লিয়ার করতে পারবো যে আমার হয়েছে কি, কাকে দেখাবো, আমি ঠিক হব কিনা, ক্লারিফিকেশন অফ প্রেসক্রিপশন, আমার কি ধরনের, মানে সেখানে আমার খরচা কি হতে পারে। এক্স্যাক্টলি। আর আরেকটা হচ্ছে গিয়ে কল সেন্টার্স করতে পারে। ওকে স্যার, অনেক আলোচনা তো করলাম, যেতে যেতে দর্শক বন্ধুদের জন্য কি বার্তা থাকবে আপনার, বিশেষ করে ডক্টরস ডে উপলক্ষে? তিনটা কনসেপ্ট থাকবে আমার। আমি একদম তিনটাই বলছি, কারণ আমি আজকে ভেবে এসেছি তিনটা বলবো। নাম্বার ওয়ান, আমি বলবো অনেক পেশেন্টরা দেখবেন ব্র্যান্ডেড মেডিসিনের পেছনে যায়, যার ফলে কস্ট অফ দ্য মেডিসিন ইজ দিস ডেজ ভেরি হাই। আমি আপনাদের রিকোয়েস্ট করব, জেনেরিক মেডিসিন বা দাওয়া ইন্ডিয়ার যেগুলো আছে, ভেরি কস্ট এফেক্টিভ, আপনারা ওগুলো ট্রাই করবেন, কারণ কস্টটা আপনার অলমোস্ট 80 to 90% কমে চলে আসবে, উইচ ইজ ভেরি এফেক্টিভ, পার্টিকুলারলি ডায়াবেটিস, হাইপারটেনশন, অ্যাজমা পেশেন্টদের জন্য। আচ্ছা, নাম্বার ওয়ান আমি বলবো। সেকেন্ড বলবো আমি ব্লাড ডোনেশন করবেন। আপনারা ইয়াং পপুলেশন যারা আছেন, আমি বলবো 18 ইয়ার্স টু শুরু করে 45 ইয়ার্স পর্যন্ত যারা যখন স্কোপ পাবেন, 3 মাসে একবার আপনারা ব্লাড ডোনেট করতে পারবেন, কারণ ব্লাড এমন একটা জিনিস যেটা প্রোডাকশন করা যায় না। ইয়াং পপুলেশন যারাই হেলদি আছেন, অ্যাটলিস্ট 3 মান্থলি ওয়াইজ, না হোক 6 মাসে একবার ব্লাড ডোনেট করুন, কারণ ব্লাডের কোথাও থেকে সেটা বানানো যায় না, স্ক্যাসিটি থেকেই যায়। নাম্বার 2, থার্ড বলছি আমি ইয়াং জেনারেশন উদ্দেশ্যে বলছি যে রিফ্রেন ফ্রম আইভি ড্রাগ, কারণ আইভি ড্রাগ আমাদের ত্রিপুরা একটা বড় বিশাল আকার নিতে যাচ্ছে। যদি আপনারা তো সেটা থেকে বিরত থাকবেনই। যদি কোনো খবর জানেন যে আপনার কোনো ফ্রেন্ড আছে, ইমিডিয়েটলি কল সেন্টার বা যে কোনোভাবে কোনো ডাক্তারের ইনফরমেশনে আনুন আপনারা। এই তিনটে আমার থাকবে আজকের ডক্টরস ডেতে, আমার বিশেষ রিকোয়েস্ট থাকবে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আজকের অনুষ্ঠানের জন্য, ধন্যবাদ। আর ফর বিং এ ডক্টর, থ্যাংক ইউ অ্যাগেন স্যার। থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার। দর্শক বন্ধুরা, আজ এবং যখনই আপনার মনে হবে যে আপনি আপনার ডক্টরকে, আপনার
যিনি চিকিৎসক, ওনাকে একটা ধন্যবাদ জানাবেন, শুধু আপনাকে নয়, আপনার প্রিয়জনদের সুস্থ রাখার জন্যে বা আপনার যারা আশেপাশে রয়েছে সবাইকে সুস্থ রাখার জন্যে, এই কমিউনিটিকে, আমাদের দেশকে সুস্থ রাখার জন্যে, তো তখনই কিন্তু আপনি জানাতে পারেন। চলুন ফোনটা ওঠান, আপনার প্রিয় ডাক্তারকে এই মুহূর্তে একটা থ্যাংক ইউ বলুন। কারণ ডক্টরস ডেতে আমরা সেটাই করে থাকি। ডক্টরসদের আমরা অবশ্যই জানাবো যে ওনারা আছেন বলেই আমরা সুস্থ আছি, আমাদের দেশ সুস্থ আছে। আগামী অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।